গুড আফটারনুন এভরিওয়ান। আসসালামু আলাইকুম। জাগো লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমাদের সাথে যারা নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন বা হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আপনারা নিশ্চয়ই সকলে আমাকে শুনতে পাচ্ছেন পারফেক্টলি। আপনারা কি শুনতে পাচ্ছেন পারফেক্টলি? জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই সকলে জানি আমরা কি প্র্যাকটিস করছিলাম। আমরা কি জানি সকলে আমরা কি প্র্যাকটিস করছিলাম? আমরা কিন্তু প্র্যাকটিস করছিলাম অধ্যায় ৩ পরিমাপ চ্যাপ্টারটি নিয়ে, তাই না? পাটিগণিতের একটি চ্যাপ্টার অধ্যায় ৩ এবং আমরা বীজগণিতের একটি চ্যাপ্টারের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, সেটি ছিল ৪.৩ সরল যেই চ্যাপ্টারটি। আচ্ছা, আমরা আজকে প্রথমে আমাদের অধ্যায় ৩ কিন্তু চ্যাপ্টারটি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, পরিমাপ চ্যাপ্টারটি অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমরা। হয়তো আজকে আমরা ক্লাসটি আমাদের ওই চ্যাপ্টারটি আমরা আজকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা কি কেউ বাড়ির কাজ করেছিলাম, বাসায় কি প্র্যাকটিস করেছিলাম বিগত ক্লাসের ম্যাথগুলো? যদি প্র্যাকটিস করে থাকি একটু টিচারকে থামস আপ দিয়ে দেখিয়ে দিব। আমরা কি প্র্যাকটিস করেছিলাম? জি, আমরা সকলে প্র্যাকটিস করেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে চলে যাচ্ছি আমাদের অধ্যায় ৩ পরিমাপ চ্যাপ্টারটির যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকুর ভিতরে। আশা করছি আপনারা সকলে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। আপনারা কি সকলে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ পরিমাপ চ্যাপ্টারটি নিয়ে, যে চ্যাপ্টারটি অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সৃজনশীলটি কিন্তু একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বিকজ এখানে কিছু নিউ বেসিক আমরা জানবো, যে বেসিক গুলো আমাদের প্রিভিয়াস ম্যাথ গুলোতে বা প্রিভিয়াস অঙ্কগুলিতে আমাদের দরকার হয়নি। এরকম কিছু বেসিক জিনিস কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি, এই সৃজনশীলটি করতে গেলে আমাদের লাগবে। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি সামান্তরিকের চিত্র দেওয়া আছে। এ বি সি ডি একটি সামান্তরিক দেওয়া আছে, যেই সামান্তরিকের ভূমি বলা আছে 2x, ভূমির মান দেওয়া আছে কিন্তু আমাদেরকে 2x। আচ্ছা, এবং এই সামান্তরিকের অপোজিট যে বাহুটি দেওয়া আছে সেই বাহুটির মান দেওয়া আছে কিন্তু x। আমরা কিন্তু জানি সামান্তরিক কাকে বলে। যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলেই কিন্তু সেই চতুর্ভুজ ক্ষেত্রটিকে আমরা সামান্তরিক করতে পারি। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে উপরে একটি বাহু রয়েছে এবং নিচে একটি বাহু রয়েছে, এই দুটো বাহু কিন্তু সমান বাহু, যার মান দেওয়া আছে আমাদেরকে 2x। এবং এই যে এই পাশে একটি মান দেওয়া আছে এবং এই যে এই পাশে একটি বাহু দেওয়া আছে, এই বাহু দুটির মান বলা আছে কিন্তু আমাদেরকে x। আচ্ছা, তাহলে এইখান থেকে কিছু হিন্টস দেওয়া আছে আমাদেরকে। এইরকম চিত্রে সামান্তরিকটির পরিসীমা 300 মিটার। আমরা কি জানি পরিসীমা কাকে বলে? আমরা কি সকলে জানি পরিসীমা কাকে বলে? আচ্ছা, আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই হয়তো জানি না। আমি একটু কথা বলতে চাচ্ছি ইয়াসিয়া হাসান আপনার সাথে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে আমি আনমিউটেড একটি রিকোয়েস্ট দিয়েছি, আপনি প্লিজ অ্যাকসেপ্ট করবেন। ইয়াসিয়া হাসান, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে, আপনি একটু কাইন্ডলি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, হয়তো ইয়াসিয়া হাসান কোনো কারণে আনমিউট করতে পারছেন না, কোনো সমস্যা নেই। আমরা একটু চলে যাচ্ছি রাকেশের কাছে। রাকেশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাকেশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাকেশ, আমরা কি জানি যে পরিসীমা কাকে বলে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। না, কোশ্চেনটি সেটি ছিল না। তুমি যেটি বললা সেটি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা। বাট উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাচ্ছি পরিসীমা আসলে কাকে বলে। হোয়াট ইজ পরিসীমা? আচ্ছা, প্রবলেম হচ্ছে হয়তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করছি আপনাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দেওয়ার। আমরা হয়তো পরিসীমা নিয়ে পিছনে আলোচনা করেছিলাম। পরিসীমা বলতে কিন্তু মূলত বলা হয়, পরিসীমা বলতে মূলত কিন্তু বলা হয় একটি ক্ষেত্রের ভিতরে, ক্ষেত্রটি যে কোনো কিছু হতে পারে। হতে পারে একটি চতুর্ভুজ ক্ষেত্র, হতে পারে একটি
আয়তক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, রম্বস কিংবা বর্গক্ষেত্র, যে কোনো কিছুই। এখন যেটি হোক না কেন ওই ক্ষেত্রের ভিতরে যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফলকে কিন্তু বোঝানো হয় পরিসীমা। সবগুলো বাহুর যোগফলকে বোঝানো হয় পরিসীমা। এখন রাকেশ আমাদেরকে যে অ্যান্সারটি মাত্র দিল 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেই অ্যান্সারটি ছিল কিন্তু মূলত আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা। আমরা আশা করছি বুঝতে পেরেছি। আমরা কি বুঝতে পেরেছি? জি, থ্যাংক ইউ সো মাচ। রাকেশও আশা করি তার ভুলটি বুঝতে পেরেছো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই ফর্মুলাটি হচ্ছে মূলত আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা। বাট আমাদের প্রশ্নটি ছিল এমন, পরিসীমা আসলে কি? পরিসীমা বলতে বোঝানো হয় একটি ক্ষেত্রের ভিতরে যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। আচ্ছা, আমরা এবার আমাদের ম্যাথটিতে চলে যাচ্ছি। আমরা যে ম্যাথটি দেখছিলাম সেই ম্যাথটিতে চলে যাচ্ছি। আমাদেরকে এখানে প্রশ্নে বলা আছে সামান্তরিকটির পরিসীমা 300 মিটার। যদি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার হয় এবং এখানে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। আমরা নিশ্চয়ই 1/4 শব্দটার মিনিং জানি, 4 ভাগের 1 ভাগ। 1/4 বলতে কি বোঝানো হয়? 4 ভাগের 1 ভাগ। এই যে আমাদের এখানে একটি সামান্তরিক বলা আছে এবং সামান্তরিকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বাম দিকে একটি ত্রিভুজ ক্ষেত্র আছে, দেখতে পাচ্ছি আমরা সকলে? আচ্ছা, বাম দিকে একটি ত্রিভুজ ক্ষেত্র আছে, এক্স্যাক্টলি বাম দিকে একটি ত্রিভুজ ক্ষেত্র আছে। যেই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এই টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এটি আমাদেরকে উদ্দীপকে বলা আছে। এখন এখান থেকে আমাদেরকে কি সলভ করতে বলা হয়েছে? বলা হয়েছে সামান্তরিকের পরিসীমাটিকে আমরা একবার কিলোমিটারে কনভার্ট করব এবং একবার সেন্টিমিটারে কনভার্ট করব। আমি আশা করছি আমরা সকলে কিলোমিটার কিংবা সেন্টিমিটারে কনভার্ট করার নিয়মগুলি বা ফর্মুলাগুলি আমরা সকলে ইতিমধ্যে জানি। আচ্ছা, খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে এমন, সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার? সামান্তরিকের ক্ষেত্রফলটি কত বর্গমিটার? আচ্ছা, এবং গতে বলা হয়েছে AF ইকুয়াল টু কত মিটার? এই যে AF, এই AF টা অ্যাকচুয়ালি এখান থেকে এই A থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটি সেটিকে F বলা হয়েছে। এখানে একটি মিসিং আছে, এই যে ত্রিভুজের এই বাহুটির নিচের দিকে এই বিন্দুটির নাম হবে F, এই বিন্দুটির নাম হবে F। তাহলে আমাদেরকে বলা হয়েছে এই যে ত্রিভুজ ক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি ADF, এই ত্রিভুজ ক্ষেত্রটির যে ভূমিটি রয়েছে AF, এই AF এর মানটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রথমে কিন্তু আমাদেরকে প্রশ্নটি ভালোমতো বুঝতে হবে। আমরা যদি প্রশ্নটি না বুঝতে পারি তাহলে কিন্তু ম্যাথ আমরা কিছুই করতে পারবো না। এবং আমি আশা করছি যে আপনারা সকলে একটু মনোযোগ দিবেন, বিকজ অফ আমাদের এই পুরো চ্যাপ্টারের মধ্যে এই সৃজনশীলটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল। আমরা যদি আমাদের অনুশীলনীতে যাই তাহলে অনুশীলনীর সর্বশেষে এই সৃজনশীলটি কিন্তু দেওয়া আছে এবং এই সৃজনশীলটি এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমি আশা করছি সকলে একটু মনোযোগ সহকারে ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন চলে আসি আমরা আমাদের অ্যানসারটিতে। ক নাম্বার প্রশ্নটি আমাদেরকে বলা ছিল সামান্তরিকের পরিসীমাটিকে কিলোমিটার এবং সেন্টিমিটারে কনভার্ট করতে হবে এবং পরিসীমার মানটি আমাদেরকে দেওয়া আছে 300 মিটার। আচ্ছা, তাহলে ক নম্বরে বলা আছে কি সামান্তরিকের পরিসীমা 300 মিটার। যেহেতু সামান্তরিকের পরিসীমা আমাদেরকে বলাই আছে 300 মিটার, তাহলে এটিকে আমরা যদি কিলোমিটারে কনভার্ট করতে যাই, আই থিংক আমরা সকলে জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিন্তু এইখানে আমাদেরকে বলা হয়েছে মিটার থেকে কিলোমিটারে যাওয়ার কথা। আমি হয়তো আপনাদেরকে পিছনে একটি টেকনিকের কথা বলেছিলাম। আমরা অনেকেই এই ভুলটি করি যে কোথায় গুণ হয় এবং কোথায় ভাগ হয় এই জিনিসটি আমরা গুলিয়ে ফেলি। এই জিনিসটি যাতে না ভুল হয় সেটার জন্য একটি টেকনিক আছে। টেকনিকটি হচ্ছে এমন, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমাকে যেতে হচ্ছে মিটার থেকে কিলোমিটারে। যেহেতু আমরা মিটার থেকে কিলোমিটারে আসছি, দ্যাট মিন্স আমরা কিন্তু ফর্মুলাটাকে উল্টা দিক থেকে আসার চেষ্টা করছি। যখন কোনো ম্যাথমেটিক্সের এই চ্যাপ্টারের বা এই টাইপসের ফর্মুলার অপোজিট দিক থেকে বা অপোজিট ডিরেকশন থেকে আসতে হয় তখন আমাদেরকে ভাগ করতে হয়, সহজ কথায়। আর যদি আমাদের এমন করা লাগতো 1 কিলোমিটার সমান 1000 মিটার, কিলোমিটার থেকে যদি আমাকে মিটারে যাওয়া লাগতো তখন আমরা কি করব? মাল্টিপ্লাই করব বা গুণ করব, কারণ আমরা সেটাকে সোজা যাচ্ছি, সোজা ডিরেকশনে যাচ্ছি। তো এটি যাতে আমরা কখনো না ভুল করি সেটার জন্য আমাকে মনে রাখতে হবে সোজা গেলে গুণ হয়, অপোজিট ডিরেকশন থেকে আসলে ভাগ হয়। আচ্ছা, এখন চলে আসি আমরা এটিকে আমরা কিভাবে সলভ করব। আমরা তো মাত্রই আলোচনা করলাম এটিকে আমরা 1000 দ্বারা কি করব? ভাগ করে দিব।
ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 0.3 কিলোমিটার। আচ্ছা, আবার যদি আমরা পরিসীমাটিকে 300 মিটার লিখি এবং এটিকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, আই থিংক এটিকে আমরা কনভার্ট কিভাবে করব? কনভার্ট করলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 3 সেন্টিমিটার, এবং আমরা সকলে জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমরা নিশ্চয়ই সকলে জানি। তো যখন আমরা সেন্টিমিটারে কনভার্ট করব কিংবা কিলোমিটারে কনভার্ট করব, তখন আমরা মনে রাখতে হবে সোজা গেলে গুণ করতে হয় এবং উল্টা দিক থেকে আসলে ভাগ করতে হয়। আচ্ছা, এখানে একটি মিস্টেক হয়ে গিয়েছে, 300 মিটার আছে, 300 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, আমরা কিন্তু কি করব? গুণ করব, ভাগ করব না। হয়তো টাইপিং এর কারণে, কোনো প্রবলেমের কারণে এই মিস্টেকটি হয়ে গিয়েছে, আমরা সকলে একটু ঠিক করে নিব। যখন মিটার থেকে আমাদেরকে সেন্টিমিটারে যেতে হবে, আমরা মনে রাখবো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা সোজা যাচ্ছি। যেহেতু সোজা যাচ্ছি, দ্যাট মিন্স উই হ্যাভ টু মাল্টিপ্লাই, আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। সো 300 কে আমরা যদি 100 দ্বারা গুণ করি, আমরা কি পাচ্ছি? 300 কে 100 দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা 30,000, অর্থাৎ 3 এর সাথে 4টি শূন্য। এটা 3 সেন্টিমিটার হবে না, এটা হবে 30,000 সেন্টিমিটার। আমি আশা করছি আমরা সকলে একটু এটি কারেকশন করে নিব, এবং আমরা এক্সট্রিমলি সরি বিকজ অফ এটি সামথিং মিস্টেকের কারণে এই প্রবলেমটি হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরেরটিতে, খ নাম্বার প্রশ্নটিতে। খ নাম্বার প্রশ্নটিতে বলা ছিল সামান্তরিকের পরিসীমা 300 মিটার। আচ্ছা, যদি সামান্তরিকের পরিসীমা 300 মিটার হয়, আচ্ছা আমরা একটু চিত্রটিতে ব্যাক যাব। আমাদের যে চিত্রটি ছিল সেই চিত্রটিতে একটু ব্যাক যাব। আমাদের কাছে চিত্রটিতে কি দেওয়া ছিল? দেখো, এই সামান্তরিকের বাহু আছে কয়টি? 4টি বাহু। কয়টি বাহু আছে? 4টি, রাইট? এখন এই 4টি বাহুর উপরের বাহুর মানটি কত দেওয়া আছে? এখানে 2x দেওয়া আছে, এবং নিচের বাহুটির মান কত দেওয়া আছে? এখানে 2x দেওয়া আছে। এই পাশের বাহুটির মান দেওয়া আছে x, এবং এই পাশের বাহুটির মান দেওয়া আছে x। আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছি যে পরিসীমা বলতে সবগুলো বাহুর যোগফলকে বোঝায়। তাহলে আমি যদি তোমাকে বলি এই সামান্তরিকের পরিসীমাটিকে নির্ণয় করো, আমরা কিভাবে নির্ণয় করব? সবগুলো বাহুর দৈর্ঘ্যকে যোগ করে দেব। আমরা যদি সবগুলো বাহুকে যোগ করি, আমরা কি পাচ্ছি? 2x 2x 4x, এখানে একটি x 5x, এবং এখানে একটি x 6x। তার মানে আমরা এই 4টি বাহুকে যদি প্লাস করি, আমরা পেয়ে যাচ্ছি 6x। সো আমাদের এখান থেকে একটি ইকুয়েশন তৈরি করতে হবে। সেই ইকুয়েশনটি হচ্ছে এমন, শর্ত মতে 2x যোগ 2x যোগ x যোগ x ইজ ইকুয়াল টু 300। কেন? কারণ এই যে বাহুর দৈর্ঘ্যগুলো, এইগুলোকে সব যোগ করে আমরা কি পাচ্ছি? 300 পাচ্ছি। তাহলে এই সবগুলোকে যোগ করে আমরা ইকুয়াল টু দিয়ে কি লিখবো? 300। এবং এই ম্যাথটিকে কিন্তু আমরা ইকুয়েশন না তৈরি করে কোনোভাবেই সলভ করতে পারবো না। তো আমাদেরকে ডেফিনেটলি ইকুয়েশন তৈরি করা শিখতে হবে। প্রশ্নে বলা আছে আমাদের পরিসীমা 300 মিটার। আমরা দেখতে পাচ্ছি চিত্রে আমাদের বাহুগুলি দেওয়া আছে 2x এবং x দিয়ে। সো আমরা যদি ওই 2x এবং x এর মানগুলোকে যোগ করি, বা বাহুর সাইডগুলোকে যদি আমরা যোগ করি, আমরা কি পাবো? আমরা পরিসীমা পাবো, এবং পরিসীমার মান কিন্তু 300। আরো একটি কথা এখানে উল্লেখ্য যে আমরা যখন কোনো ইকুয়েশন তৈরি করব, ইকুয়েশনে কিন্তু কোনো একক বসে না। একক দ্যাট মিন্স হোয়াট? মিটার কিংবা সেন্টিমিটার কিংবা টাকা, এগুলি কিন্তু কখনো আমরা ইকুয়েশনের ভিতরে লিখবো না। যদি ইকুয়েশনের ভিতরে আমরা একক লিখি, তাহলে কিন্তু পুরো অঙ্কটা আমরা 0 পাবো। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 6x ইজ ইকুয়াল টু 300, যেখান থেকে বের হচ্ছে x ইকুয়াল টু 300/6। আই থিংক 300 কে 6 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? আমরা 50 পাচ্ছি, অর্থাৎ 50 পাচ্ছি। আচ্ছা, তার মানে কি? আমাদের এখন যদি ভূমি দরকার হয় সামান্তরিকের, ভূমিটা তাহলে কি হবে? আমরা যদি চিত্রটি খেয়াল করি, আমরা দেখতে পাবো চিত্রের ভিতরে নিচে যেই ভূমিটি ছিল, সেই ভূমিটিকে লেখা ছিল 2x দ্বারা। কি লেখা ছিল? 2x দ্বারা লেখা ছিল। এখন চলে আসি, 2x এর ভিতরে যদি আমরা x এর মান বসিয়ে দেই, আমরা সকলে নিশ্চয়ই জানি এই যে 2x, এই 2x এর মাঝখানে, 2 এবং x এর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন বোঝায়? গুণ চিহ্ন বোঝায়। কি চিহ্ন বোঝায়? গুণ চিহ্ন বোঝায়। সো 2 কে যদি আমরা x দ্বারা গুণ করি, দ্যাট মিন্স 50 দ্বারা যদি আমরা গুণ করি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 100 মিটার বা 100 মিটার পেয়ে যাচ্ছি, রাইট? আমরা কি পেয়ে যাচ্ছি? 100 মিটার পেয়ে যাচ্ছি। এবার চলে আসি আমরা উচ্চতা।
উচ্চতার মানটি কিন্তু আমাদেরকে প্রশ্নেই বোধহয় বলা ছিল 5 মিটার। সামান্তরিকের উচ্চতাটির মান আমাদেরকে প্রশ্নে বলা ছিল 5 মিটার। এখন চলে আসি আমরা সামান্তরিকের ক্ষেত্রফলে। আচ্ছা, আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? আমরা কি সকলে জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি ফর্মুলা ব্যবহার করতে হয়? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা সকলেই হয়তো জানি। আমি একটু জেরিনের সাথে কথা বলতে চাচ্ছি। জেরিন, আপনাকে আমি আনমিউট করছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আপনি যে ফর্মুলাটি বললেন সেই ফর্মুলাটি ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বাট আমরা জানতে চাচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল। কোনো সমস্যা নেই, আপনি আমাদের সাথে থাকেন। আশা করছি আমরা কারেক্ট অ্যান্সারটি জেনে যাব। আমি একটু স্বপ্ন সাহার সাথে কথা বলতে চাচ্ছি। স্বপ্ন সাহা, আপনাকে আমি আনমিউটেড একটি রিকোয়েস্ট দিয়েছি, আপনি কাইন্ডলি আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। স্বপ্ন সাহা, আপনাকে আমি আনমিউটেড একটি রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, আপনি আনমিউট হয়ে গিয়েছেন। আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি কি? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা হয়তো ফর্মুলাটি ভুলে যাচ্ছি। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আরো একবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে ম্যাথমেটিক্সের মেইন মূল মন্ত্র হচ্ছে কিন্তু ফর্মুলা। সো আমরা যদি ফর্মুলা কখনো ভুলে যাই, ডেফিনেটলি আমরা কোনো ম্যাথ ঠিকমতো বুঝতে পারবো না। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমরা ফর্মুলাগুলি ভুলে গিয়েছি কিংবা এই অধ্যায়ের পিছনের ক্লাসগুলো মিস করেছি, আপনারা আমাদের জাগো ফাউন্ডেশনের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো থেকে প্রিভিয়াস এই চ্যাপ্টারটির উপরে যে ক্লাসটি নেওয়া হয়েছিল সেই ক্লাসগুলো আরো একবার একটু দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। এতে করে কি হবে? এতে করে আপনাদের চ্যাপ্টারটি ভালো মতো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আমি সকলের উদ্দেশ্যে বলছি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এবং জেরিন আমাদেরকে যে ফর্মুলাটি বলেছিল সেই ফর্মুলাটি কিন্তু ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করছি জেরিন তুমি তোমার ভুলটি বুঝতে পেরেছো। তুমি কি বুঝতে পেরেছো যে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একটু রিভাইজ করলেই আই থিংক আমরা আবার পেরে যাব। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এবার তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, সো আমাদেরকে প্রশ্নটিতে বলা ছিল ক্ষেত্রফল বের করার কথা। এখন আমরা কিন্তু নিশ্চয়ই জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা, যেটি মাত্রই আমি আপনাদেরকে বললাম। এখন এখানে আমাদেরকে দেওয়া আছে ভূমির মান 100 এবং উচ্চতার মান 5। সো আমরা জাস্ট কি করব, 100 কে 5 দ্বারা গুণ করে দেব। আমরা যদি 100 কে 5 দ্বারা গুণ করে দেই, আমরা কি পেয়ে যাচ্ছি? 500 মিটার পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবং আমরা আরো একটি জিনিস খেয়াল রাখবো, অনেক সময় সৃজনশীল প্রশ্নে আপনাদেরকে কনফিউজ করানোর জন্য টিচাররা যেই কাজ করতে পারে বা প্রশ্নকর্তারা যেই কাজ করতে পারে সেটি হচ্ছে এক এক জিনিসের একক এক এক রকম ইউনিটে কনভার্ট করে দিতে পারে। ব্যাপারটা এমন, সাপোজ তোমাকে ভূমির মানটি দেওয়া আছে মিটারে, ভূমির মানটি দেওয়া আছে কিসে? মিটারে, এবং উচ্চতার মান দেওয়া আছে সেন্টিমিটারে। সৃজনশীল মানে কি? বানানো প্রশ্ন আসবে, তাই তো? সৃষ্টিশীল প্রশ্ন, বানানো প্রশ্ন। এখন হুবহু যে বইয়ের মতোই আমাকে দিবে ব্যাপারটা কিন্তু তা না, আমাকে বইয়ের মতো নাও দিতে পারে। তখন আমি কি করব? আমাকে এটা খেয়াল রাখতে হবে, কোন অঙ্কের ভিতরে যদি ভিন্ন ভিন্ন একক থাকে তাহলে সেই ভিন্ন ভিন্ন এককগুলিকে প্রথম কাজ হচ্ছে একই রকম এককে কনভার্ট করে নেওয়া। অর্থাৎ ভূমির মান যদি মিটারে বলা থাকে, উচ্চতার মান যদি সেন্টিমিটারে দেওয়া থাকে, তাহলে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে দুটো মানকেই হয় মিটারে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ দুটো মানকেই সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? যদি দুই রকমের একক দেওয়া থাকে কোন প্রশ্নে, দুটো মানকেই হয় মিটারে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ দুটো মানকেই সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। বোথ আর রাইট। কেউ যদি আমরা মিটার দিয়ে করি সেটিও রাইট, কেউ যদি আমরা সেন্টিমিটার দিয়ে করি সেটিও রাইট। আমরা এখানে মিটার দিয়ে করেছি। আচ্ছা, আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। গ নাম্বার প্রশ্ন, যেটি কিন্তু আসলে মূল একটি ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসের বেসিকটি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে করিনি। তো আমি আশা করছি আমরা সকলে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমরা সকলে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ ক্ষেত্র দেওয়া হয়েছে। এবং এই ত্রিভুজ ক্ষেত্রটি কি ধরনের ত্রিভুজ ক্ষেত্র?
সমকোণী ত্রিভুজ ক্ষেত্র। আমরা কি জানি? আমরা কি সমকোণী ত্রিভুজ চিনি সকলে? যদি চিনে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা সকলেই চিনি। এই ত্রিভুজ ক্ষেত্রটি কিন্তু সমকোণী ত্রিভুজ ক্ষেত্র। সমকোণী আমরা কিভাবে বুঝলাম? বিকজ অফ এই যে জায়গায় যে কোণটি আছে, অর্থাৎ এই বিন্দুতে যে কোণের মান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই কোণটি একদম স্ট্রেইট রয়েছে। কিভাবে রয়েছে? একদম স্ট্রেইট। এবং যদি ভূমির উপরে কখনো কোনো স্ট্রেইট, এরকম কোনো ভূমির উপরে যদি আমরা এরকম স্ট্রেইট কোনো রশ্মি আঁকি বা বাহু আঁকি, সেটি কিন্তু ডেফিনেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এবং কোন ত্রিভুজে যদি কোনো বিন্দুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাহলে সেই ত্রিভুজটিকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে, আমরা নিশ্চয়ই সকলে জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে। আমরা কি সকলে জানি? সকলে কি জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে? আমরা সকলেই জানি। আচ্ছা, এখন চলে আসি, আমি একটু তানজিলার সাথে কথা বলতে চাচ্ছি। আপনাকে আমি একটু আনমিউট করছি। তানজিলা, আপনি আনমিউট হয়ে গিয়েছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের ভিতরে বা যে কোনো ত্রিভুজের ভিতরে আমরা কিন্তু জানি তিনটি বাহু থাকে। এখন আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম কি, বা কোন বাহুকে কি বলা হয়? আমরা কি জানি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমরা সকলেই হয়তো একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি নতুন একটি জিনিস দেখে। কোনো সমস্যা নেই, রাকেশ হয়তো জানে। আমি একটু রাকেশের কাছে যাচ্ছি। হ্যাঁ রাকেশ। ত্রিভুজ এ এফ ডি। আচ্ছা, আমি সেটা বলিনি রাকেশ, আমি বলেছি আমরা যে সমকোণী ত্রিভুজের কথা বললাম বা যে সমকোণী ত্রিভুজটি আমরা দেখলাম, এই ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহুর নাম কি? আমরা কি বলতে পারি? এ এফ এফ ডি এ ডি। আচ্ছা ঠিক আছে, রাকেশের আসলে রাকেশ যে অ্যান্সারটি দিচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রশ্নের ভিতরে যে ত্রিভুজের নামকরণ ছিল সেখান থেকে দিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মূল বেসিক জিনিস থেকে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের স্লাইডটি একটু দেখি। আশা করছি স্লাইডটি দেখলে আমরা সকলে ক্লিয়ার হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ ক্ষেত্র রয়েছে, যেটি হলো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। রীতিমতো সমকোণী ত্রিভুজেও তিনটি বাহুই রয়েছে। এখন কোন বাহুটিকে কি বলা হয়? আচ্ছা, যেই বাহুটি সোজা রয়েছে, এই যে সোজা বা স্ট্রেট, সোজা বা স্ট্রেট যে বাহুটি থাকে, সেই বাহুটিকে বলা হয় লম্ব। আমরা নিশ্চয়ই নিচের ক্লাসে লম্ব আঁকা শিখেছিলাম না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা শিখেছিলাম। আচ্ছা, যেই বাহুটি এরকম স্ট্রেট থাকবে সেই বাহুটিকে বলা হবে লম্ব, এবং নিচের দিকে যে বাহুটি থাকবে সেই বাহুটিকে বলা হবে ভূমি, এবং এই সাইডে যে বাহুটি থাকবে সেই বাহুটিকে বলা হবে অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। আমি সকলকে অনুরোধ করব, যেহেতু এই টপিকটি একটি নতুন টপিকস, আমরা প্রত্যেকের নিজ নিজ কপিতে চিত্রটি ড্র করব এবং তার পাশে আমরা একটু লিখে নিব কোন বাহুকে কি বলা হয়। আমরা একটু সকলে লিখে নিব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখে ফেলেছেন। যারা লিখছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা আমাদের নিজ নিজ কপিতে এই চিত্রটি ড্র করব, এন্ড দেন আমরা প্রত্যেকটা বাহুর নামগুলো একটু লিখে রাখবো। কোন বাহুকে কি বলা হয়? এই বাহুটিকে বলা হয় লম্ব, এই বাহুটিকে বলা হয় ভূমি, এবং এই বাহুটিকে বলা হয় অতিভুজ। লম্ব, ভূমি এবং অতিভুজ। এখানে আপনাদের মনে রাখার জন্য একটি কথা আমি বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ অলওয়েজ বৃহত্তম বাহু হয়। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজের লেন্থ বা অতিভুজের সাইজটি অলওয়েজ বড় হবে, এটা আমরা মনে রাখবো। আমরা দেখতে পাচ্ছি লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটি বাহুর মধ্যে কিন্তু অতিভুজের মানটি সবচেয়ে বড়। দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমরা সকলেই দেখতে পাচ্ছি আশা করি। এবার চলে আসি আমাদের মূল জিনিসটিতে। আসলে এটির একটি নাম আমাদেরকে চিত্রের আমাদের ওই আগের চিত্রটিতে, মানে প্রশ্নে যে চিত্রটি দেওয়া ছিল সেখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? ভূমির মান দেওয়া আছে এএফ, লম্বের মান দেওয়া আছে ডিএফ, এবং অতিভুজের মান দেওয়া আছে এডি। আমরা যদি আমাদের প্রশ্নের চিত্রটি খেয়াল করি, আমরা দেখতে পাবো সেখানে নামকরণটি এইভাবে করা আছে। লম্বটিকে দেওয়া আছে ডিএফ, ভূমিকে দেওয়া আছে এএফ, এবং অতিভুজকে দেওয়া আছে এডি। এইভাবে আমরা যদি পিছনের প্রশ্নের নামকরণটি খেয়াল করি, আমরা এইটা একটু খেয়াল করব, এবং এই নামকরণটি কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে লিখতে হবে। নামকরণের একটি বিন্দুও যদি ওলটপালট হয়ে যায়,
পুরো ম্যাথটি কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা, তাহলে ম্যাথটি আসলে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে চিত্রটি দেখানো ছিল বা যে চিত্রটির কথা এখানে বলা আছে, এই চিত্রটির ভিতরে লম্ব বলা আছে ডিএফ, ভূমি বলা আছে এএফ এবং অতিভুজ বলা আছে এডি। আচ্ছা, এখানে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই ম্যাথটি আমরা একটি সূত্র দিয়ে কমপ্লিট করব, একটি সূত্র দিয়ে করব। এখন এই সূত্রটিকে মূলত বলা হয় পিথাগোরাসের সূত্র। কেউ কি নাম শুনেছি পিথাগোরাসের? আমরা কি কেউ পিথাগোরাসের নাম শুনেছি? আমি দেখতে পাচ্ছি নাজিবা শুনেছে, সুমাইয়া বিনতে ওমর শুনেছে, শারন শুনেছে। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটু সুমাইয়া বিনতে ওমরের কাছে যাচ্ছি। আমরা কি বলতে পারি যে এই যে পিথাগোরাসের কথা আমরা বললাম, এই পিথাগোরাস কে? আমরা কি জানি? আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে। জি, আপনি আনমিউটেড। হ্যাঁ, বলেন। একজন বিখ্যাত গণিতবিদ। আচ্ছা, একজন বিখ্যাত গণিতবিদ, এক্স্যাক্টলি, সম্পূর্ণ কারেক্ট স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা জানি না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, পিথাগোরাস ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ, যিনি আমাদের ম্যাথমেটিক্সের অনেক ফর্মুলা এবং অনেক রকমের রুলস বা নিয়ম শিখিয়ে গিয়েছেন। ওনার বিভিন্ন রুলসের মাধ্যমে বা বিভিন্ন নিয়মের মাধ্যমে আমরা অনেক জটিল ম্যাথকেও কিন্তু অনেক ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে পারি। আচ্ছা, তো আমি আশা করছি আমরা সকলেই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, কারণ আমি যতদূর জানি আমরা কেউই পিথাগোরাসের সূত্রটি সম্পর্কে জানি না। পিথাগোরাসের একটি সূত্র আছে, যেই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটি সলভ করতে যাচ্ছি। আমরা কি সেই সূত্রটি কেউ বলতে পারি? পিথাগোরাসের সূত্রটি কি আমরা কেউ বলতে পারি? আচ্ছা, আমরা পারি না। আমরা যে কাজটি করব, আমরা প্রত্যেকের নিজ নিজ কপিতে একটু লিখে নেব। প্রত্যেকের নিজ নিজ কপিতে একটু লিখে নেব। আমি যদিও আপনাদের সাথে আমার স্লাইডটি শেয়ার করব, তার আগে আমরা সকলে আমাদের নিজ নিজ কপিতে একটু লিখে নেব। পিথাগোরাসের একটি সূত্র রয়েছে এই সমকোণী ত্রিভুজের জন্য। সূত্রটি হচ্ছে এমন: অতিভুজ স্কয়ার, অতিভুজের উপরে আমরা স্কয়ার দিব। স্কয়ার মানে কি? পাওয়ার 2 দিতে হয়। স্কয়ার মানে হচ্ছে পাওয়ারকে 2 দিতে হয়। আমরা একটু লিখবো, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে সমান চিহ্ন দিব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যাদের লিখতে অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাথে স্লাইডটি শেয়ার করছি। যদি স্লাইডটি একটু দেখে নেন, আপনারা নিশ্চয়ই লিখে নিতে পারবো। এই যে সূত্রটি এমন ভাবে আমরা লিখবো, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, অনেকে আমরা লিখে ফেলেছি, তবে আমরা যারা ব্র্যাকেট দিয়ে লিখি নাই তারা একটু কষ্ট করে ব্র্যাকেট দিয়ে ফেলবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এই সূত্রের একটি প্রমাণ আছে, সেই প্রমাণটি আমরা এখন শিখছি না, আমরা এই প্রমাণটি অন্য কোনো সময় শিখব। এই সূত্রটির একটি প্রমাণ রয়েছে, যে প্রমাণটি আসলে আমাদের ক্লাসে না, আপার ক্লাসে দেওয়া আছে। আমরা যদি আপনারা শিখতে চান, আমি আপনাদেরকে পরে কোনো এক সময় এই সূত্রের প্রমাণটি শিখিয়ে দেব। আমরা আজকে শুধু এই ম্যাথটির জন্য আমাদের যতটুকু দরকার ততটুকুই দেখব। আচ্ছা, এখন এখানে এই চিত্রের ভিতরে অতিভুজ কোনটি ছিল? আমাদের এডি ছিল। চিত্রের ভিতরে আমাদের অতিভুজের মান কে ছিল? এ ডি। এই বাহুটিকে আমরা অতিভুজ বলবো। তাহলে আমরা যদি নামকরণ করি, আমরা এইভাবে নামকরণ করতে পারছি, এডি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। এখানে লম্বটা কে ছিল? ডিএফ। লম্বটা কে ছিল? ডিএফ। তাহলে লম্বের পরিবর্তে আমরা লিখবো ডিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমিটা কে ছিল? এ, তাই তো? ভূমিটা কে ছিল? এ এর ছিল। তাহলে অতিভুজের জায়গায় অতিভুজের নামটি লিখবো, লম্বের জায়গায় লম্বের নামটি লিখবো এবং ভূমির জায়গায় ভূমির নামটি লিখবো। আচ্ছা, লিখে ফেললাম। সকলে কি লিখেছি আমরা? আচ্ছা, লিখার পরে আমরা যে কাজটি করব, আমরা কি করব? এখন কিন্তু আর কোনো কাজ নেই বা এখন আর বুঝার কিছু নেই। এখন জাস্ট আমরা আমাদের মানগুলিকে বসিয়ে দিব। এডির মান, অর্থাৎ এই যে অতিভুজের মান, এই অতিভুজের মানটি আমরা আমাদের চিত্রটি খেয়াল করলে দেখতে পাবো 50 দেওয়া আছে। কত দেওয়া আছে? 50। সো 50 এর উপরে স্কয়ার বসবে সমান
ডিএফ স্কয়ার, ডিএফ মানে কি লম্ব, ডিএফ মানে কি লম্ব। এই লম্বটারও কিন্তু একটা মান দেওয়া আছে, এই লম্বের মান দেওয়া আছে 5। তাহলে আমরা ডিএফ এর পরিবর্তে কি লিখবো 5, তার উপরে আমরা স্কয়ার বসিয়ে দিব, প্লাস এএফ স্কয়ার, এটা যেইভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিব। আমি সকলকে রিকোয়েস্ট করব আমরা যেন অবশ্যই সকলে একটু আমাদের নিজ নিজ কপিতে এই ইকুয়েশনটা একটু প্র্যাকটিস করব, বিকজ অফ এই ইকুয়েশনটা একটু ক্রিটিক্যাল। আমরা এই বেসিকটি কিন্তু আগে থেকে জানি না, সো আমাদেরকে জানতে হলে, ভালো মতো বুঝতে হলে সাথে সাথে একটু করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আমরা ভুলে যাব। আচ্ছা আচ্ছা, এবার যদি আমরা এটাকে সলভ করি আমরা কি পাচ্ছি, 50 কে স্কয়ার মানে কি, আমরা কি জানি স্কয়ার কিভাবে করতে হয়? আমি একটু দেখতে চাচ্ছিলাম আমরা কি সকলে জানি স্কয়ার কিভাবে করতে হয় বা বর্গ কিভাবে করতে হয়? হ্যাঁ, আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না। যারা জানি না তাদের উদ্দেশ্যে আমি বলছি, স্কয়ার বা বর্গ করার নিয়ম হচ্ছে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করা, একই সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা কি করা, গুণ করা, তাহলে আমরা স্কয়ার করতে পারবো। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখে নেই আমাদের ম্যাথটি। আচ্ছা, 50 কে স্কয়ার করতে বলা হয়েছে, 50 কে স্কয়ার করতে বলা হয়েছে মানেটা আসলে কি? 50 কে স্কয়ার করতে বলা হয়েছে মানেটা হচ্ছে 50 কে 50 দ্বারা গুণ। আমরা যদি 50 কে 50 দ্বারা গুণ করি আমরা কি পেয়ে যাব, 2500 পেয়ে যাব। আচ্ছা, আবার দেখো 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি, 5 কে 5 দ্বারা গুণ, রাইট? 5 কে কি দ্বারা গুণ, 5 দ্বারা গুণ। আমরা যদি 5 কে 5 দ্বারা গুণ করি আমরা কি পাবো, 5 5 25 পাবো। আচ্ছা, এবার চলে আসি আমরা এএফ স্কয়ার, এটার তো মান জানি না আমরা, এএফ স্কয়ার যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা রেখে দিব। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি, 2500 থেকে 25 কে কি করতে হবে, মাইনাস করতে হবে, ইজ ইকুয়াল টু এএফ স্কয়ার হবে। এবার এই জিনিসটিকে আমরা জাস্ট রিভার্স করে লিখবো। রিভার্স বুঝি আমরা, উল্টো দিক থেকে লিখবো। রিভার্স মানে কি, জাস্ট আমরা উল্টো দিক থেকে লিখবো। আমরা যদি উল্টো দিক থেকে লিখি আমরা এমনটা পাচ্ছি, এই এএফ স্কয়ারটি আগে চলে আসবে এবং 2500 থেকে 25 কে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2475। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি কিংবা মুখে মুখে হিসেব করি আমরা দেখতে পাবো 2500 থেকে 25 কে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2475। আচ্ছা, এবার সমান চিহ্নের এই পাশে স্কয়ার আছে, এই স্কয়ার চিহ্নটাকে যদি আমি উঠিয়ে দিতে চাই বা স্কয়ার চিহ্নটাকে যদি আমি বাদ দিতে চাই, অর্থাৎ এই স্কয়ারকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে আনতে যাই কি করতে হবে আমরা কি জানি? কোন সমীকরণে বা কোন বীজগাণিতিক সমীকরণে আমরা অনেকেই জানি। আমি একটু তাহার সাথে কথা বলতে চাচ্ছি। তাহা, আপনাকে আমি আনমিউটেড রিকোয়েস্ট দিয়েছি। স্কয়ারটা বাম পাশ থেকে ডান পাশে আনতে গেলে কি করতে হবে আমরা কি জানি? রাইট সাইডে স্কয়ার রুট করতে হবে। স্কয়ার রুট করতে হবে, এক্স্যাক্টলি, সম্পূর্ণ কারেক্ট आंसर, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা যেমনটা জানি কিন্তু যে যদি একটা সমীকরণের এক পাশে মাইনাস সাইন থাকে আর এক পাশে গিয়ে সেটা প্লাস হয়ে যায়, আবার প্লাস থাকলে অন্য পাশে গিয়ে সেটা মাইনাস হয়ে যায়, গুণ থাকলে আরেক পাশে গিয়ে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। ঠিক সিমিলারলি যদি কোনো সমীকরণের এক পাশে স্কয়ার সাইন থাকে, স্কয়ার চিহ্ন থাকে, তাহলে সেটিকে আরেক পাশে নিতে গেলে স্কয়ার রুট হয়ে যাবে। স্কয়ার রুট দ্যাট মিন্স বর্গমূল হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। আমরা বর্গমূল কিন্তু অলরেডি প্র্যাকটিস করেছি, সকলে প্র্যাকটিস করেছি না বর্গমূল? আচ্ছা, বর্গমূল আমাদের বইয়ের মূল বোর্ড বইয়ের অধ্যায় 1 এ আছে, আমরা কি জানি? অধ্যায় 1 এ আমরা বর্গমূল করেছি, হ্যাঁ আমরা জানি। আমাদের মূল বোর্ড বইতে অধ্যায় 1 এর ভিতরে কিন্তু বর্গমূলের চ্যাপ্টারটি ছিল। আমি আশা করছি আমরা সকলে বর্গমূলের সাথে পরিচিত। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের ম্যাথটিতে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের ম্যাথের ক্যালকুলেশনটি একটু খেয়াল করি আমরা কি দেখতে পাবো। আচ্ছা, এই স্কয়ারটিকে এই পাশ থেকে এই পাশে আনতে গেলে আমরা পেয়ে যাচ্ছি কত, রুট। স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, যেটাকে বাংলায় বলা হয় বর্গমূল। আচ্ছা, 2475 কে যদি বর্গমূল করা হয় তাহলে কি হচ্ছে, বর্গমূল করলে আমরা পেয়ে যাচ্ছি 49.749, 49.749। আচ্ছা, আমরা কি সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছি? আই থিংক আমাদের অ্যান্সার চলে এসেছে, সকলে বুঝতে পেরেছি?
আমি একটু দেখতে যাচ্ছিলাম, আমরা কি সকলে বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা একটি নতুন জিনিস শিখলাম। তো আমি আশা করছি আপনারা সকলে মাত্র আমরা যে ম্যাথটি প্র্যাকটিস করলাম বা দেখলাম, সেই ম্যাথটি মিনিমাম 5 টাইমস সবাই বাসায় প্র্যাকটিস করব। কয়বার প্র্যাকটিস করব? 5 বার, 5 টাইমস মিনিমাম। সকলকে আমি রিকোয়েস্ট করব মিনিমাম 5 টাইমস আমরা এই ম্যাথটি, অর্থাৎ স্পেসিফিক্যালি গ নাম্বার যে ম্যাথটি ছিল সেই ম্যাথটিকে প্র্যাকটিস করব। আদারওয়াইজ আমরা কিন্তু ম্যাথের নিয়মটি ভুলে যাব। তো আমি সকলকে অনুরোধ করব আমরা সকলে মিনিমাম 5 টাইমস অবশ্যই বাসায় এই ম্যাথটি অনুশীলন করব, না হলে কিন্তু আমরা ভুলে যাব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডটিতে। তার আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমরা যদি একটু আমাদের পিছনের স্লাইডটিতে একটু চলে যাই, আমরা আমাদের প্রশ্নটিতে যদি ব্যাক যাই, প্রশ্নটিতে যদি আমরা ব্যাক যাই, আচ্ছা, এই যে সামান্তরিকের ভূমির মান দেওয়া ছিল, কিন্তু এক্স এর মান দেওয়া ছিল 50, তাই তো? এক্স এর মান কিন্তু কি দেওয়া ছিল আমাদের কাছে? 50। আচ্ছা, আমরা খ নম্বরে বের করেছিলাম এক্স এর মান 50। আমরা যদি আমাদের যে প্রশ্নটি ছিল সেই চিত্রটি যদি আমরা একটু খেয়াল করি, এই চিত্রটি যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজের এই যে অধিভুজ, এই বাহুটিকে বলা হয় অধিভুজ, যেটি হচ্ছে এডি। এই এডি কে কি লিখেছে প্রশ্নে? এক্স লিখেছে। এক্স এর মান আমরা কি ধরেছি, মানে কি বের করেছি? 50 বের করেছি। কোন একজন আমাকে প্রশ্ন করেছিলেন, স্যার আমরা 50 কোথা থেকে পেয়েছি? 50 কিন্তু আমরা এই জায়গা থেকেই পেয়েছি। আমরা যদি আমাদের চিত্রটি খেয়াল করি, প্রশ্নের চিত্রটি যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের ভিতরে লেখা আছে এক্স। যেই এক্স এর মানটি আমরা অলরেডি খ নম্বরে গিয়ে বের করেছিলাম 50। তো আমরা যখন এই গ নাম্বার প্রশ্নটি সলভ করব, তখন কিন্তু আমরা এই অতিভুজের পরিবর্তে, অতিভুজে এডি ছিল, তার পরিবর্তে আমরা কি বসাবো? 50 বসাবো। যে আমাকে প্রশ্ন করেছেন 50 আমরা কোথা থেকে পেয়েছি, আমি আশা করছি আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি, অর্থাৎ এখন চলে আসছে আপনাদের জন্য সামান্য কিছু কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, আমরা সকলে একটু ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার? 729, 829, 929 নাকি 992? 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার? আমরা কি কেউ জানি 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার? আমরা কি কেউ জানি? আমি দেখতে পাচ্ছি রাকেশ মনে হয় করে ফেলেছেন। যদি জানি আমরা একটু খাতায় লিখে স্ক্রিনে ধরবো সকলে। আমি দেখতে পাচ্ছি নাজিবা অলরেডি করে ফেলেছেন, ক নাম্বার অ্যান্সার লিখেছেন। রাকেশও লিখেছেন ক নাম্বার। আর কি কেউ করেছি আমরা? আচ্ছা, জেরিন করেছেন। জেরিনের লেখাটি আমি যদিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক নাম্বার। হ্যাঁ, শারনও লিখেছেন ক নাম্বার। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা একটু তাহলে আমাদের মূল অ্যান্সারটি একটু দেখে নিব। আমাদের মূল অ্যান্সারটি কিন্তু আসলে হ্যাঁ 929 বর্গ সেন্টিমিটার। যারা আমরা ক নাম্বার লিখেছি তাদের অ্যান্সারটি কিন্তু ভুল হয়েছে, 729 না, এটার অ্যান্সারটি হচ্ছে 929 বর্গ সেন্টিমিটার। যারা আমরা ভুল করেছি আমি আশা করছি আমরা সকলে একটু ঠিকমতো মিলিয়ে নেব। মূল অ্যান্সারটি হবে 929 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা পরেরটিতে চলে যাচ্ছি। বলা হয়েছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার। যদি একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হয়, তাহলে তলগুলোর ক্ষেত্রফল কত? আমরা কি কেউ জানি যে ধার বলতে আসলে কি বোঝানো হয়? ঘনকের ধার বলতে কি বুঝি আমরা কি জানি? ধার বলতে মূলত বোঝানো হয়, আমি একটু সহজ করে দিচ্ছি, ধার বলতে মূলত বোঝানো হয় বাহুর দৈর্ঘ্যকে। ধার বলতে মূলত আমরা বুঝে থাকি বাহুর দৈর্ঘ্যকে। তাহলে যদি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, সেখান থেকে ঘনকের ক্ষেত্রফল বের করার একটি ফর্মুলা রয়েছে, যেটি কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। সেই সূত্রটি হচ্ছে আমাদের এমন, 6a² বর্গমিটার। যারা ভুলে গিয়েছি তাদের উদ্দেশ্যে বলছি
ঘনকের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি হচ্ছে 6a² কিংবা 6 গুণ বাহু স্কয়ার, 6 গুণ বাহু স্কয়ার। আমরা একটু লিখে দিব চটপট। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটি কি আসছে? 6 গুণ বাহু স্কয়ার যদি আমরা করি, আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 54 বর্গমিটার। কারণ এখানে বাহুর মান কত আছে? 3। 3 কে যদি স্কয়ার করা হয়, মানে 3 কে যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 3 কত হচ্ছে? 9। যেটিকে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 6 9 54। 6 9 কত হচ্ছে? 54। আমি আশা করছি আমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছি। সকলে কি বুঝতে পেরেছি? আমরা মাত্র যেটা আলোচনা করলাম সকলেই বুঝতে পেরেছি। আমরা অনেকেই হয়তো পিছনের বেসিক জিনিসগুলো ভুলে যাচ্ছি। আমি সকলকে আরো একবার রিকোয়েস্ট করব, আমরা সকলে ডেফিনেটলি অবশ্যই প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিব, যেখানে আমাদের মূল বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ আমরা যদি বেসিক জিনিসগুলো ভুলে যাই, আমরা কিন্তু ম্যাথগুলো মনে রাখতে পারবো না। এবং আজকে আমরা যে ম্যাথটি নতুন শিখলাম পিথাগোরাসের, সেই ম্যাথটি কিন্তু অবশ্যই 5 বার করতে কেউ ভুল করব না। সকলেই যে যেখান থেকে আমরা কানেক্টেড আছি, সকলেই আমরা বাসায় কি করব? মিনিমাম 5 টাইমস করার চেষ্টা করব। আজকের মতো আমরা ক্লাসটি এখানে এন্ড করতে যাচ্ছি। আগামী ক্লাসের পর্যন্ত আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।